হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে হার্দিক স্বাগত জানাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই টপিকটা আলোচনার পূর্বে তোমাদেরকে আমি জানিয়ে রাখবো তোমাদের জ্ঞাতার্থে যে আমি ইতিপূর্বেই একটা আপার প্রাইমারি টেট নিয়ে তার সিলেবাস নিয়ে আমি ভিডিও করেছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এবং সেই সঙ্গে আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ফলত নতুন নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, আজকে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, অর্থাৎ শিশুর বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান থেকে একটা পুরো এমসিকিউ 30 নাম্বারের মক আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করাবো। তার পূর্বে আমি সিলেবাস নিয়ে আরও একবার একটু সম্যক ধারণা দিয়ে দিচ্ছি যে কোন পোর্শন থেকে কতগুলো কোশ্চেন আসবে। টোটাল তোমাদের 150 নাম্বারের পরীক্ষা হবে। সেই 150 নাম্বার পরীক্ষার মধ্যে তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এটা পেডাগজি, অনেকে গগি বলে, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন গগি নয়, পেডাগজি। ঠিক আছে, এখান থেকে 30 নাম্বার থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ তোমাদের যার প্রথম ভাষা বাংলা, তোমাদের বাংলা থাকবে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 দ্বিতীয় ভাষা ইংরেজি, সেখান থেকেও 30টা প্রশ্ন 30 নাম্বারের থাকবে। আর এই চতুর্থ পার্টটা যেটা সোশ্যাল সায়েন্স আছে বা সোশ্যাল স্টাডিজ আছে, এটা হচ্ছে আর্টসের যারা স্টুডেন্ট রয়েছে, কলা বিভাগ বিজ্ঞানের বা কলা বিভাগের যারা এই পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সোশ্যাল সায়েন্স বা এই সোশ্যাল স্টাডিজটা তোমাদের পড়তে হবে। এখানে 3টে পার্ট রয়েছে, একটা হিস্ট্রি পড়তে হবে, একটা জিওগ্রাফি পড়তে হবে, আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের পার্ট পড়তে হবে, যেখানে সংবিধান এই সংক্রান্ত যেগুলো রয়েছে। এবার এই চতুর্থ পার্টটা যারা সায়েন্স স্ট্রিম থেকে পড়াশোনা করেছো তাদের এই চতুর্থ পার্টটা কেবলমাত্র অন্য থাকবে। তাই তোমাদের বলবো, যারা সায়েন্স থেকে আছো আমার চ্যানেলে, অবশ্যই প্রথম পয়েন্টটা এই তোমার সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এই ভিডিওগুলো তোমরা পাবে কমন। ফলত তোমরাও কিন্তু এই আপার প্রাইমারির এই ওপরের 3টে পোর্শনের জন্য তোমরা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখতে পারো। আমি 4টে টপিক থেকেই 4টে পোর্শন থেকেই কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তাহলে এটা মূলত যে সিলেবাসটা দেওয়া রয়েছে এটা আর্টসের স্টুডেন্টদের জন্য দেওয়া রয়েছে। এবার দেখো তার নিচে দেখো প্রশ্নের প্রকৃতি ও মান। প্রশ্নের প্রকৃতি ও মান কীভাবে, কেমন কাঠিন্য হবে, কিভাবে নির্বাচন করা হবে সেইটা সম্পর্কে একটু বিশদ বিবরণ দিয়েছে। কারো যদি মনে হয় পড়ে নিতে পারো এই জায়গাটা। এবার তোমাদের চলে আসি সরাসরি প্রশ্ন আলোচনায়। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে বলছে প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো। এটা তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে এটা আমি এই প্র্যাকটিসটা করাচ্ছি, এটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে করাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো সাহিত্য, নাকি দর্শনশাস্ত্র, নাকি মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় ছিল, নাকি ব্যুৎপত্তিগত অর্থে ওপরের কোনোটাই নয়। ব্যুৎপত্তি মানে উৎপত্তিগত। ঠিক আছে, দেখো মনোবিজ্ঞান যেটা সাইকোলজি একটা দর্শনের বিষয়, মানে সাইকোলজি ছাড়া দর্শন হয় না, তাই তো। তাই দর্শনশাস্ত্রে মানে সাইকোলজি, আমরা যে মনোবিজ্ঞানের যা কিছু ভাবনা চিন্তা করছি তার মধ্যে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে। ফলত মনোবিজ্ঞান তোমরা নিজেরাই পারবে, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, তোমরা অবশ্যই নিজেরা যে অ্যান্সারটা তোমরা চয়েস করবে, তারপর দেখে নেবে অ্যান্সারটা কী হচ্ছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখছি, যদি অ্যান্সার হয়তো কোনো কারণে আমার আমি যে অ্যান্সারটা দিচ্ছি সেটা হয়তো তোমাদের মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে না, অবশ্যই পোলাইটলি কমেন্ট সেকশানে জানিও। আমি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে কিন্তু সেগুলো ভেরিফাই করে তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো। তাহলে অ্যান্সার হবে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে দর্শনশাস্ত্র। অ্যান্সার হবে দ্বিতীয়টা দর্শনশাস্ত্র। দ্বিতীয় প্রশ্ন দেখো, শিশুর বিকাশ হলো উচ্চতা ও ওজন বৃদ্ধি, উচ্চতা, ওজন ও কাজের পারদর্শিতা বৃদ্ধি। কাজের পারদর্শিতা বৃদ্ধি সিএরটা, আর ডিএরটা হচ্ছে ওপরের কোনোটিই নয়। দেখো তোমরা যারা এডুকেশন ভালো করে পড়েছো, যাদের এডুকেশন 11-12 থাকেনি, এডুকেশন সাবজেক্টে অনার্স নয়, তারা অবশ্যই বিএডে পড়েছো। এবং বিএডে যারা ভালো করে পড়েছো, টেক্সট বই পড়েছো, সিরিয়াসলি পরীক্ষা দিয়েছো, অনেকে প্যান্ডামিকের সময় আরে পরীক্ষা দিয়েছো, ফলত অনেক কলেজে তোমরা ওই দেখে দেখে করেছো, হোম সেন্টারের মতো পরীক্ষা হয়েছে, অনলাইন পরীক্ষা হয়েছে, ফলত অনেকেই পড়ার পরিসরটা পায়নি এবং পড়েনি। তাই অনেকেই যারা এডুকেশন
পাশে থাকেনি, কলেজ লাইফে অনার্স থাকেনি, বা 11-12 অনেকে সেইভাবে পড়েনি, তো তারা কিন্তু এডুকেশনটা যদি মনে করো যে এই পার্টগুলোর যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো পড়তে চাও, তোমরা কিন্তু বই নিয়ে, বই কিনে বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে সেই পার্টগুলো পড়তে পারো। এবার এই প্রশ্ন আলোচনার করতে করতে যদি কোনো জায়গা তোমরা কমেন্ট সেকশানে জানাও যে স্যার এটার ওপর একটু ব্যাখ্যা করুন বা এই জায়গার একটু থিওরিটা বুঝিয়ে দিন, আমি কিন্তু বুঝিয়ে দিতে পারি। এডুকেশন আমার খুব ফেভারিট সাবজেক্ট। আর এখানটা দেখো, শিশুর বিকাশ, আরেকটা হয় বৃদ্ধি। বৃদ্ধি আর হচ্ছে বিকাশ, একটা গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট। বৃদ্ধিটা কি না, একটা মানুষের, একটা শিশুর দৈহিক বৃদ্ধি হচ্ছে, সেটাকে আমরা বৃদ্ধি বলতে পারি, তার উচ্চতা বৃদ্ধি হচ্ছে। বিকাশটা কিন্তু খুব একটা মানসিক প্রক্রিয়া। একটা শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার যে ম্যাচুরেশন হয়, তার যে প্রাক্ষবিক বিকাশ হয়, সেটা কিন্তু বিকাশের মধ্যে পড়ে, ডেভেলপমেন্ট যেটা অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো, উচ্চতা অর্জনের পাশাপাশি কাজের পারদর্শিতা বৃদ্ধি, এই বিয়ের অ্যান্সারটা হবে। বিকাশ হচ্ছে টোটাল প্রসেসটা, তোমার উচ্চতা, ওজন বৃদ্ধি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে শুধু বৃদ্ধি। আর তার সঙ্গে যে কাজের পারদর্শিতা বৃদ্ধি, তার মানে তোমার মানসিক বিকাশ হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ হচ্ছে, তুমি ম্যাচিওর হচ্ছ, ম্যাচুরেশন হচ্ছে, ফলত তুমি বিকাশ লাভ করছো। তাহলে বিয়েরটা অ্যান্সার হয়ে যাবে উচ্চতা, ওজন ও কাজের পারদর্শিতা বৃদ্ধি। বংশধারা বলতে কী বোঝো? আচ্ছা, ওটা বিয়েরটা অ্যান্সার হবে। বংশধারা বলতে কী বোঝো? পিতা ও তার ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্রে কিছু পেয়েছে। দ্বিতীয় হচ্ছে মাতা এবং তার ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্রে যা পেয়েছে। তৃতীয় হচ্ছে পিতামাতার থেকে জন্মসূত্রে কী পেয়েছে। চতুর্থ হচ্ছে পিতামাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে কী পেয়েছে সেটা। এখানে দেখো, বংশধারা, বংশগতি আমরা পড়েছি, বংশধারা। তো এই বংশধারা কিন্তু পিতামাতার উভয়ের যে ঊর্ধ্বতন পিঢ়ি রয়েছে, মানে তোমার ঠাকুরদা, এইদিকে তোমার মানে মামাদের বাড়ির ফ্যামিলির মায়ের মা, দিদা, তাহলে আমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলি আমরা যখন ডারউইনের বিবর্তনবাদ আরে পড়েছি বা ওখানে বংশগতি পড়েছি, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিন্তু যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো তো আমাদের যেহেতু ক্রোমোজোম মা বাবা দুজনের কাছ থেকেই আসছে, তো ফলত তাদের দুজনের থেকেই বৈশিষ্ট্য আসে এবং দুজনদের যে পূর্বপুরুষের যে বৈশিষ্ট্য থাকে সেইগুলোও আমাদের মধ্যে আসতে পারে। দেখা গেল যে আমার হচ্ছে মামা দাদুর ফ্যামিলি থেকেও কিন্তু কিছু বৈশিষ্ট্য আসতে পারে, আবার বাবার ফ্যামিলি থেকেও আসতে পারে। ফলত এইটা অ্যান্সার হয়ে যাবে ডিএডটা। তাহলে এখানে বংশধারা বলতে পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পুরুষের নিকট থেকে কি পেয়েছো। চতুর্থ হচ্ছে নিচের কোনটি সঠিক? সামাজিকরণ হলো একটি শিখন প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। দ্বিতীয় হচ্ছে সামাজিকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। সামাজিকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। আর ডিএডটা হচ্ছে উপরের সবকটি। এইখানে অ্যান্সারটা হবে তোমার হচ্ছে কোনটা বলো তো? ডিএডটা হবে, অ্যান্সার হবে ডিএডটা। এবার দেখো, তুমি এখানে যেগুলো পড়লে, দেখো যেমন প্রথমটা বলে যে সামাজিকরণ হলো একটি শিখন প্রক্রিয়া। সামাজিকরণ, তুমি সমাজে মিশবে কীভাবে, তুমি সোশ্যাল হবে কীভাবে, সেটা তো একটা শিখন প্রক্রিয়ার মাধ্যমে কিছু তো শিখছো। শিখে তবে তো তুমি মানুষের সঙ্গে তোমার ব্যবহারটা, তোমার মেলামেশাটা ঠিক রাখতে পারছো। তুমি সমাজের প্রতি তোমার দায়বদ্ধতা, নীতিবোধ, এগুলোকে সব তুমি একটা একটা তুমি সেইগুলোকে একটা ঠিক করছো যে আমাকে এইটা মেনে চলতে হবে, এইটা করব না, এটা করতে হবে, সমাজে থাকতে গেলে সমাজের কাছে এটা ভালো, এটা খারাপ। তোমার মধ্যে এই যে বোধগুলো তৈরি হচ্ছে, সেগুলো তো তোমার মধ্যে শিখন হচ্ছে, লার্নিং হচ্ছে বলেই তো তুমি পারছো, বুঝতে পারছো এবং সেই অনুযায়ী তুমি তোমার প্রতিক্রিয়া রাখছো। তাহলে এইগুলো তোমরা একটু করে ভেবে নিও, পড়ে নিয়ে যে তোমরা বোঝার চেষ্টা করো যে কোনটা হবে কোনটা হবে না। এখানে যে তিনটে আছে ওপরে, তিনটেই কিন্তু হবে, ফলত উপরের সবগুলি। আরেকটা কথা বলছি, যেখানে দেখবে উপরের সবগুলি উত্তর, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে ওই অ্যান্সারটাই হয়। যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানা থাকে, যদি লেখা থাকে উপরের সবগুলি, যদি তোমাকে আনজাদেই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা অনেকেই চয়েস করে, তার কারণে এই অপশানটা ডি এর এটা হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি ট্রিক্স হিসাবে বলে দিলাম। প্রজ্ঞামূলক বিকাশের ওপর যিনি দীর্ঘদিন ধরে গবেষণা করে কতকগুলো স্তরে উল্লেখ করেছেন, তিনি হলেন ব্রুনার, আশুবেল, পিয়াজে নাকি ভাইগটস্কি। এখানে দেখো, তোমরা যারা এডুকেশন পড়েছো বা এই চাইল্ড সাইকোলজি পড়েছো, তোমরা জানো যে প্রজ্ঞামূলক বিকাশ বা তোমরা যারা পড়েছো কগনিটিভ ডেভেলপমেন্ট পড়েছো, সেইখানে কিন্তু সবচেয়ে উল্লেখিত নাম এবং বহুল চর্চিত নাম হচ্ছে পিয়াজে।
তাহলে পিঁয়াজের নাম হচ্ছে সবচেয়ে বেশি পড়েছ, তিনি সবচেয়ে বেশি গবেষণা করেছেন এই প্রজ্ঞামূলক বিকাশ বা কগনেটিভ ডেভেলপমেন্টের ওপর। আচ্ছা, এটা অ্যান্সার হয়ে যাবে তাহলে পিঁয়াজে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো একটা শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। বিয়েরটা হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা। আর হচ্ছে শিখন পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব আরোপ করা, ব্যক্তি শিশুর ওপর গুরুত্ব আরোপ করা। আর উপরের সবগুলি। এখানে দেখো শিশুকেন্দ্রিক শিক্ষা, যেটা চাইল্ড সেন্ট্রেড এডুকেশন, শিশুই হচ্ছে মূল প্রাধান্য পাবে সেই শিক্ষায়। সেইখানে কিন্তু শিশুর সমস্ত ধরনের ডিম্যান্ড, সমস্ত ধরনের চাহিদার ওপর কিন্তু নির্ভর করবে এবং সেই কেন্দ্রবিন্দুতে থাকবে। সেটা পাঠ্যক্রম হোক বা শিক্ষার উদ্দেশ্য হোক বা শিখন পদ্ধতি নির্বাচন কেমন হবে, সেটা শিশুর প্রাক্ষবিক বুদ্ধি, তার বয়স, তার সে কতটা গ্রহণ করতে পারবে, সব কিছু কিন্তু মাথায় রেখে পাঠ্যক্রম এই শিখন পদ্ধতি নির্বাচন করতে হবে। ফলত এটারও অ্যান্সার হয়ে যাবে তোমার ডিএডটা উপরের সবগুলি। বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণ হলো বুদ্ধি একটি জটিল মানসিক ধারণা। বুদ্ধির সংজ্ঞাদায়ীরা বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করেছেন। সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়। উপরের সবগুলি। দেখো, বুদ্ধির সংজ্ঞা থাকার কারণ বলেছে, ঠিক আছে। বুদ্ধি একটি জটিল মানসিক প্রক্রিয়া, এটাও সঠিক। বুদ্ধির সংজ্ঞাদায়ীরা বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করেছেন। বুদ্ধিকে কিন্তু সম্পূর্ণভাবে বিবেচনা করা কিন্তু সহজসাধ্য বিষয় নয়। সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়, এটাও ঠিক। সব ধরনের মানসিক কাজ করতে গেলে তোমাকে বুদ্ধি খাটাতেই হবে। আর ডি হচ্ছে উপরের সবগুলি, অ্যান্সার হয়ে যাবে ডিএডটা উপরের সবগুলি। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়? ভাষা চিন্তনের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। ভাষা বস্তুর প্রত্যক্ষণকে প্রভাবিত করে। ভাষা চিন্তন ও বস্তুর প্রত্যক্ষণকে প্রভাবিত করে। ভাষা চিন্তন ও বস্তুর প্রত্যক্ষণকে নির্ধারণ করে না। দেখো, যখন ভাষার মাধ্যমে কোনো কিছু আমরা প্রকাশ করছি, তখন আমরা ভেবে চিন্তেই কথাটা বলছি। কোনো একটা ঘটনাকে, কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তু সম্পর্কে, কোনো একটা ব্যক্তির সম্পর্কে, কোনো একটা ইভেন্টের সম্পর্কে যা কিছু না বলি, যা কিছুই বলছি, তা আমাদের মস্তিষ্কে প্রথমে ভাবনা থেকেই, চিন্তন থেকেই উঠে আসছে। যে আমার মাথায় একটা চিন্তা আসছে, সেটা গঠন হচ্ছে, তারপর আমার ভাষার মাধ্যমে আমি কারো সামনে উপস্থাপন করছি। আবার কোনো বস্তু সম্পর্কে তো বস্তুর প্রত্যক্ষণকে অবশ্যই তো আমরা দেখাচ্ছি। যে আমি কিছু একটা বললাম, দেখো এটা একটা বই, আমি তো ভাষার মাধ্যমে বললাম, আমি যাকে দেখাচ্ছি তাকে কিন্তু একটা বস্তুর প্রত্যক্ষণকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইটা একটা বই। এবার এটা বিভিন্ন উদাহরণ হয়। তো তাহলে এই প্রথম তিনটে সঠিক। ভাষা চিন্তন ও বস্তুর প্রত্যক্ষণকে নির্ধারণ করে না, এটা বেঠিক, অর্থাৎ এটাই উত্তর। সমাজে সামাজিক আদর্শ ও মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে, এটা দেখো সরকার, সমাজে গরিষ্ঠ সংখ্যক ব্যক্তি, আর্থিক এবং ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ, নাকি বংশানুক্রমে প্রচলিত আদর্শ ও মূল্যবোধ। এটার অ্যান্সার হয়ে যাবে সিয়েরটা, আর্থিক ও ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ। 10এরটা নিচের কোনটি সঠিক নয়? অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীর নিকট ফিডব্যাক সরবরাহ করে, এটা সঠিক। ফিডব্যাক সরবরাহ করে। অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীর নিকট ফিডব্যাক সরবরাহ করে, এটা ঠিক, সরবরাহ করে ফিডব্যাক। অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীর ফিডব্যাক সরবরাহ করে, আচ্ছা এটা ঠিক নয়। শুধুমাত্র যে ফিডব্যাক সরবরাহ করে তা কিন্তু নয়। অ্যাসেসমেন্ট গঠনগত এবং সমষ্টিগত উভয় মূল্যায়নে ব্যবহৃত হয়, এটাও সঠিক। অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়ে ব্যবহৃত হয়, এটাও সঠিক। শিক্ষার্থী কোন অংশে দুর্বল হচ্ছে, তার কী কী দুর্বলতা থাকছে, তা কিন্তু অ্যাসেসমেন্টের মাধ্যমে অবশ্যই পাওয়া যায়। একজন শিক্ষক শিক্ষার্থীর অ্যাসেসমেন্টের মাধ্যমে এই দুর্বলতার দিকটাও পেয়ে থাকে। ফলত অ্যান্সার হয়ে যাবে তোমার বিএডটা। ওকে, দেখো তোমার সব অ্যান্সারগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিলাম, দাগ দিতে একটু ভুলে গিয়েছিলাম, দাগ দিয়ে দিলাম 10টা। আজকের ভিডিওটা লং হচ্ছে, আপাতত 10টা দিলাম। পরের ভিডিওতে আমি বাকি অংশগুলো নিয়ে আসবো। আজকে প্রথম ভিডিও বলে অল্প করেই দিলাম।